আসসালামু আলাইকুম। দেখো তো আজকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আমরা কোথায় গেছি? সিকিউ লেকচার 4 এ, তাই না? তো ফার্স্টে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আম তড়িৎ কোষ। তড়িৎ কোষ সাধারণত কয় ধরনের? তড়িৎ কোষ হচ্ছে সাধারণত ২ ধরনের, আমরা সবাই জানি। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ আবার ২ ধরনের, একটা হচ্ছে একপ্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী। একপ্রকোষ্ঠী হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল, দ্বিপ্রকোষ্ঠী হচ্ছে গ্যালভানিক কোষ বা ডেনিয়াল কোষ, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে একপ্রকোষ্ঠী। প্রকোষ্ঠী কথাটা মানে হচ্ছে এক প্রকোষ্ঠ মানে কি? একটা খণ্ড, তাই না? তার মানে একটা সেলকে তোমার বলা হচ্ছে একপ্রকোষ্ঠী, আর ২টা সেল থাকলে তাকে দ্বিপ্রকোষ্ঠী, ৩টা থাকলে ত্রিপ্রকোষ্ঠী, ঠিক আছে? এরকম করে। তো আমাদের হচ্ছে যে বিষয়টা মেনলি পরীক্ষায় বেশি আসে বা ফোকাস করতে হয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আর গ্যালভানিক কোষ নিয়ে, ঠিক আছে? তো আজকে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ জিনিসগুলো কি সেটা সম্পর্কে জানবো। তো চলো জেনে নেই। ফার্স্টে দেখো এখানে কি আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তো তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য তোমাকে মেনলি কয়টা জিনিস শিখতে হবে? তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য শিখতে হবে তোমার আয়নিক যৌগ, আর আয়নিক যৌগ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে গলিত আর একটা হচ্ছে জলীয়, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে তোমার পোলার সমযোজী। কয়টা জিনিস জানতে হলো তাহলে? আয়নিক যৌগ থেকে 2টা আর একটা 3টা। পোলার সমযোজী মেনলি কি? পোলার সমযোজী মেনলি হচ্ছে সমযোজী বন্ধনে 2টি পরমাণুর ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? মানে পানি, তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে মেনলি তোমাদের সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে আর 2টা পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগাভাগি হইতে হবে। ওকে, তাকে বলা হয় কি? পোলার সমযোজী। এই পোলার সমযোজী বা তুমি বলতে পারো যে লঘু, ঠিক আছে? ওকে, তো এবার দেখো এখানে কি লেখা আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই 3টা আমরা পড়লাম। এই 3টা ডায়াগ্রাম বুঝলে আমাদের ইনশাল্লাহ চ্যাপ্টার মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে আমাদের সবকিছু কমপ্লিট। তো চলো ফার্স্টে আগে আমরা জেনে নিই যে আয়নিক যৌগের যে 2টা ভাগ, একটা হচ্ছে গলিত, জলীয়। তো আগে ফার্স্টে আমরা জলীয়টা সম্পর্কে জেনে নিই। আচ্ছা, জলীয়, জলীয় কথাটার মধ্যেই তো আছে জলীয়। জল আছে না, পানিকে আমরা কি বলি? জল বলি না? তো জল বা পানি তো একই, তার মানে জলীয় কথাটা বা অ্যাকুয়াস, অ্যাকুয়াস, যেটাতে একুয়াস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তার মানে জলীয় বা অ্যাকুয়াস মানে কি? জল বা পানি থাকবে সেটার মধ্যে, ঠিক আছে? তার মানে এই তড়িৎ বিশ্লেষ্য কোষের জলীয় দ্রবণ দিয়ে যদি আমরা কখনো পরীক্ষায় আসে তাহলে ফার্স্টে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি দিব? এবার বলতে পারো তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি? এই 2টা তড়িৎদ্বার যার মধ্যে ডুবানো থাকে তাকে বলা হয় কি? তড়িৎ বিশ্লেষ্য। তার মানে জলীয় দ্রবণ বললে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি দিব? পানি দিব। বোঝা গেছে? ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য বললে জলীয় দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণ বললে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি দিব? তড়িৎ বিশ্লেষ্য কোষে জলীয় দ্রবণ বললে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি দিব? পানি দিব। হুম। আচ্ছা দেখো তো পানিকে ভাঙলে কয়টা জিনিস পাওয়া যায়? H প্লাস আর OH মাইনাস, তাই না? তো পাইলাম H প্লাস আর OH মাইনাস। এবার আসো এই তড়িৎ বিশ্লেষ্য থেকে এই দণ্ডে একটা যায়, এই দণ্ডে একটা যায়, মানে একটা অ্যানোডে একটা আয়ন যাবে, ক্যাথোডে একটা আয়ন যাবে। তো কোন আয়নটা অ্যানোডে যাবে, কোন আয়নটা ক্যাথোডে যাবে, এটা আমরা এখন ভালো মতন শিখবো, ঠিক আছে? দেখো অ্যানোড, ব্যাটারির এই লম্বা প্রান্ত মানে পজিটিভ, ব্যাটারির এই ছোট প্রান্ত মানে হচ্ছে নেগেটিভ। তার মানে অ্যানোড হচ্ছে পজিটিভ প্রান্ত, ক্যাথোডে আছে হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে আমাদের পানি আছে, পানির মধ্যে একটা ধনাত্মক আয়ন আছে, একটা ঋণাত্মক আয়ন আছে। তাহলে ঋণাত্মক আয়নটা কোথায় যাবে? অবশ্যই পজিটিভের দিকে আকর্ষণ করবে। তার মানে এই যে OH মাইনাসটা যাবে আমাদের অ্যানোডে, আর এই যে এইচ প্লাসটা আছে, এইচ প্লাসটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। আর আমরা অলওয়েজ একটা কথা মনে রাখবো যে অ্যানোডে হয় আমাদের কি? জারণ। ক্যাথোডে হয় আমাদের কি? বিজারণ, ঠিক আছে? তার মানে OH মাইনাস বা হাইড্রোক্সিল মূলক যখন আমাদের বা হাইড্রোক্সিল আয়ন যখন আমাদের অ্যানোডে গেল, অ্যানোডে কি হয়? জারণ, তার মানে জারণ হবে। ক্যাথোডে কি হয়? বিজারণ, তার মানে এইচ প্লাস যেহেতু ক্যাথোডে গেল তার মানে ক্যাথোডে গিয়ে কি করবে? বিজারণ ঘটাবে। ভালো কথা। তাহলে এবার দেখো আমাদের টার্গেট হচ্ছে যে OH মাইনাসটারে যেহেতু অ্যানোড পাইছে তাহলে OH মাইনাসের কাছ থেকে জারণের মাধ্যমে মানে তোমার
কিছু উৎপন্ন করতে চায়। কি উৎপন্ন করতে চায়? অক্সিজেন উৎপন্ন করতে চায়, ঠিক আছে? তাহলে আমি যদি শুধু OH মাইনাস থেকে, OH মাইনাস আছে, আমি যদি এর থেকে তোমার একটা ইলেকট্রন বাদ দিই, মানে এখানে যেহেতু জারণ হবে, জারণ মানে কি? ছাড়ন। তার মানে এখানে মাইনাস আছে, আমি এটাকে মুক্ত করতে চাই, সেজন্য আমি একটা ইলেকট্রন ত্যাগ করে OH শুধু একটা OH মূলক হয়ে যায়। তো ঠিক আছে, তো এটা দিয়ে তো আলটিমেটলি কিছু আমার হবে না, আমার লাগবে কি? অক্সিজেন। কেন? যাতে কোষটা যাতে সক্রিয় থাকে সেজন্য আমার কি লাগবে? অক্সিজেন লাগবে। তো অক্সিজেন লাগতে হইলে আমার শুধু একটা হাইড্রোক্সিল মূলক হলে হয় না, আমার কয়টা লাগে বলো তো? আমার 4টা হাইড্রোক্সিল মূলক লাগে। তো চলো আমি 4টা হাইড্রোক্সিল মূলক দেখো লিখছি। তো 4টা হাইড্রোক্সিল মূলক যদি আমি ব্যবহার করি তাহলে আমি কি কি জিনিস পাইতে পারি দেখো। এখান থেকে দেখো একটা জিনিস পাই, এখান থেকে দেখো একটা জিনিস পাই, কি পাইলাম? এইচ, দুইটা এইচ ও মানে H2O, এখান থেকে দুইটা এইচ ও মানে কি? H2O, আর এটা কি? পানি। তার মানে 2 অণু আমি পানি পাচ্ছি, 1 অণু আমি অক্সিজেন পাচ্ছি। মেইনলি ফোকাস আমার অক্সিজেনে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে আমি যখন অ্যানোডে বিক্রিয়া করছি আমি কি পাইতেছি দেখো তো? 2 অণু পানি পাচ্ছি, 1 অণু অক্সিজেন পাচ্ছি। বোঝা গেছে? এবার দেখো, এবার একটা কথা আসতে পারে যে এই যে 2 অণু পানি পাইলাম আর 2টা হচ্ছে অক্সিজেন পাইলাম আমি, 4টা তোমার হচ্ছে হাইড্রোক্সিল মূলক নিয়ে। আচ্ছা, 4টা হাইড্রোক্সিল মূলক যদি নেই, আমি একটু আগে আমার একটা হাইড্রোক্সিল মূলক ছিল, তখন আমি তোমার ইলেকট্রন ত্যাগ করছি কয়টা? একটা। এখন আমার 4টা হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে আমি ইলেকট্রন ত্যাগ করব কয়টা? 4টা। তো আমি যদি 4 অণু হাইড্রোক্সিল মূলক থেকে যদি আমি 4টা ইলেকট্রন ত্যাগ করি তাহলে আমি কি পাবো? 2 অণু পানি আর 1 অণু হচ্ছে কি? অক্সিজেন। ঠিক আছে? এবার দেখো, যেহেতু আমার 4টা ইলেকট্রন ত্যাগ হয়েছে তার মানে আমার 4টা ইলেকট্রন গ্রহণ করার জন্য মানুষ থাকতে হবে বা কোনো বস্তু থাকতে হবে, তাহলে 4 অণু ইলেকট্রন কে গ্রহণ করবে? আমরা অলওয়েজ জানি যে ক্যাথোডে যেই বস্তুটা থাকে সেই বস্তুর এক এবং একমাত্র কাজ হচ্ছে কোনো জিনিস গ্রহণ করে সে হচ্ছে মোটা হওয়া, তাই না? বিজারকের কাজই তো এটা। সরি, বিজারক বলতেছি, জারক পদার্থ বা বিজারণ যে ঘটায় তার কাজই তো এটা। তাহলে বিজারণে যে কি হবে? বিজারণে যে বস্তুটা থাকবে সে এটা গ্রহণ করবে। অ্যানোড যা ত্যাগ করে ক্যাথোড তা গ্রহণ করে, তার মানে ক্যাথোড ওই ত্যাগকৃত 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে একটা হাইড্রোজেন প্লাস তো একটা ইলেকট্রনই গ্রহণ করে তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়ে যায়। তাহলে আমার যদি 4টা, যদি আমাদের হাইড্রোজেন প্লাস থাকে তাহলে আমাদের কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো 4টা হাইড্রোজেন প্লাস দিলাম কারণ আমার এই 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে কয়টা হইলো? এখানে আমার হচ্ছে 2টা হাইড্রোজেন পরমাণু হলে, যে 2 দুগুণ 4 মানে 4টা পরমাণু বা 2টা হাইড্রোজেন অণু। বোঝা গেছে? এবার দেখো, তাহলে এবার এই এই 4টা ইলেকট্রন আর এই 4টা ইলেকট্রন কাটাকাটি, কাটাকাটি যাওয়ার পর কি থাকে? 4টা হাইড্রোজেন হাইড্রোক্সিল মূলক থেকে লিখলাম, 4টা হাইড্রোজেন আয়ন থেকে লিখলাম, 2টা পানি থাকে, একটা অক্সিজেন থাকে, 2টা হচ্ছে হাইড্রোজেন অণু থাকে। এবার দেখো 4টা OH মাইনাস আর H প্লাস। আচ্ছা আমাকে বলো তো, H প্লাস আর OH মাইনাস যদি যোগ করো তাহলে কি হয়? পানি হয় না? তার মানে 4টা হাইড্রোজেন প্লাস আছে, সরি 4টা হাইড্রোক্সিল মাইনাস আছে আর 4টা H প্লাস আছে, তার মানে এদের যোগ যোগ করলে আমার 4টা পানির অণু হবে না? তো লিখলাম। এবার 2 অণু পানি, তোমার হচ্ছে অক্সিজেন, 2টা হাইড্রোজেন, শেষ। হাইড্রোজেন অণু। এবার দেখো এই 2টা যদি এই সাইডে চলে আসে তাহলে 2 অণু পানি, অক্সিজেন, হাইড্রোজেন, শেষ। তাহলে এই 2 অণু পানি থেকে আমি অক্সিজেন আর হাইড্রোজেন কিভাবে পাইছিলাম? 4টা ইলেকট্রন ত্যাগ করেই তো পাইছিলাম। তো এই 4টা ইলেকট্রন ত্যাগ করার কথা লিখে দিলাম। ওকে? তো এটা ছিল আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি জলীয় অবস্থায় থাকে তাহলে আমি কিভাবে হচ্ছে তোমার সলিউশন করতে পারি সেটা। অ্যানোড ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া আমি কিভাবে সলিউশন করব সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? এবার চলো তারা আমাদের যেহেতু জলীয় শেষ তাহলে আমরা এখন গলিত পড়ি। ওকে? এখন কি পড়ব? গলিত। গলিতটা একদম সোজা। দেখো সোডিয়াম ক্লোরাইড, তো এটা কি? এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ব্যাটারির এই প্রান্ত তাই পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি এই প্রান্ত তাই হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে ক্যাথোড। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পজিটিভ কোনটা? সোডিয়াম। ক্লোরাইড কি? মাইনাস। তার মানে অ্যানোড যেহেতু পজিটিভ তার মানে ঋণাত্মক জিনিসটা কোথায় যাবে? অ্যানোডে। পজিটিভ জিনিসটা কোথায় যাবে? ক্যাথোডে। এই তো গেল। দেখো আমি যদি ক্লোরিনকে যদি অণু হিসেবে চিন্তা করি, ঠিক আছে, আমি যদি ক্লোরিনকে অণু বানাইতে চাই তখন আমি ক্লোরিন এখানে তো শুধু
গলিত তড়িৎ বিশ্লেষ্য বললে মানে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য মানে এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের অণু মানে শুধু একটা সোডিয়াম ক্লোরাইড না, অসংখ্য সোডিয়াম ক্লোরাইডের অসংখ্য সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে। তো আমি সোডিয়াম ক্লোরাইডকে অণু হিসেবে চিন্তা করছি। তো ধরো দুইটা সোডিয়াম ক্লোরাইড যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি ক্লোরিন 2 হবে। সেই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন আবার সেই সোডিয়াম 2+ কেন দিলাম, কারণ এই দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হলে আমার সোডিয়ামটাও তো দুইটা হইতে হবে, তাই না, নাহলে একটা তো আর দুইটা গ্রহণ করতে পারবে না। তো দুইটা সোডিয়াম ক্লোরাইড আমার দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমার হচ্ছে 2 সোডিয়াম হয়ে গেল, মানে দুইটা সোডিয়ামের পরমাণু হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো দুইটা সোডিয়াম প্লাস তারপর হচ্ছে দুইটা ক্লোরিন, এটা কাটা গেল, দুইটা সোডিয়াম প্লাস তারপর হচ্ছে দুইটা ক্লোরিন মাইনাস, দুইটা সোডিয়াম পরমাণু আর হচ্ছে ক্লোরিন অণু, ঠিক আছে। আর এই দুইটা হচ্ছে তোমরা করবা যে গলিত অবস্থায় ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর গলিত অবস্থায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড করলে আমাদের কি কি জিনিস আসে সেটা তোমরা কি করবা, বের করবা, ঠিক আছে। ওকে, তো চলো আমরা এখন নেক্সটটাতে পড়তে যাই। ওকে দেখো কোথায় গেল, ওকে দেখো এখন আমাদের যে জিনিসটা পড়ার কথা সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, খুবই 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 ইম্পর্ট্যান্ট ধাতুর সক্রিয়তা সিরিজ। এই দেখো এখন আমি হচ্ছে সক্রিয়তা সিরিজটা একটু বসবো, অবশ্যই কিন্তু আমাকে এই দুইটা হোমওয়ার্ক করে দিবা, ঠিক আছে। আর না পারলে বলবা, তখন তো আমি আছি, ঠিক আছে। এখানে দেখো না পারার মতো কিছুই না, এখানে কি থাকে ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে তোমার ব্রোমাইড 2-, ঠিক আছে। তো এবার দেখো প্লাস তার মানে কি, প্লাসটা কোথায় যাবে, প্লাসটা যাবে হচ্ছে তোমার ক্যাথোডে আর এটা যাবে হচ্ছে অ্যানোডে। আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার অ্যালুমিনিয়াম 3+ হবে আর এটা হবে হচ্ছে ক্লোরিন 3-। ওকে, তো এই দুইটা জাস্ট হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ করবা, ঠিক আছে, খুবই ইজি। জাস্ট অর্ধকোষ বিক্রিয়াটাও যদি না পারো তাহলেও আমারে বলবো, আমি করে দেবো, ওকে, বাট তারপরে ট্রাই করবা। এবার আসো আমরা পড়বো হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। দেখো ধাতুর সক্রিয়তা সিরিজে কি ছিল, লি কে লি কে কে না ম্যাকাইভার এলেম যেন কবে রে, ফিরে কানা সুস্মিতাকে পাবে হায়, কাবুল হাজি আজে পিটাবে আমায়। অবশ্যই অবশ্যই পুরা ছন্দটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। এমন মানুষ নেই যে ছন্দ মুখস্থ না করে এমনিতেই হচ্ছে বলে দেয়, কারণ আমরা সাধারণত কি বলতে অভ্যস্ত যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন এরকম করে বলতে অভ্যস্ত, তাই না। আমরা তো উল্টাভাবে আর হচ্ছে তোমার পরমাণুগুলো বলতে অভ্যস্ত না, সে কারণে তোমরা হচ্ছে যখন এই ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখবা অবশ্যই কি দিয়ে মনে রাখবা, ছন্দ দিয়ে মনে রাখবা, না হলে কিন্তু পরীক্ষার হলে গোলায় ফেলবা। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো এখন যে লি কে কেনা ম্যাকাইভার এলেম যেন কবে রে, ঠিক আছে। তাহলে আচ্ছা একটা জিনিস দেখো তাহলে এই ধাতুর সক্রিয়তা সিরিজে দেখো আমি কিছু বৈশিষ্ট্য লিখে দিছিলাম যখন তোমাদের লেকচার পড়াইছিলাম, যে যেই মৌলগুলো হচ্ছে তোমার তুলনামূলক উপরের দিকের মৌল তাদের জারণ বিভব বেশি থাকে, বিজারণ বিভব কম থাকে, সকলে বিজারক থাকে, সক্রিয়তা তাদের অবশ্যই বেশি থাকবে, পরে তারা চার্জমুক্ত হবে, অ্যানোড হিসেবে তারা বেশিরভাগ সময় কাজ করে, এদের ক্যাটায়ন সুস্থিত। তো এইখান থেকে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ক্যাটায়ন সুস্থিত কথাটা লাগবে, ভালো করে মনে রাখো কি বলছি, ক্যাটায়ন সুস্থিত, তার মানে তুলনামূলক উপরের দিকের যে মৌলগুলা তাদের ক্যাটায়ন সুস্থিত কথাটার মানে হচ্ছে ক্যাটায়ন অত ভালো তাদের কাজ করে না, নিচের দিকের মৌলগুলার ক্যাটায়নটা বেশি কাজ করে। দেখো ধাতু যদি এমনিতে দেওয়া থাকে, ধাতুর উপরে যদি কোনো চার্জ দেওয়া না থাকে তাহলে ক্যালসিয়ামের থেকে লিথিয়াম অবশ্যই বড়, ম্যাগনেসিয়ামের থেকে লিথিয়াম অবশ্যই বেশি সক্রিয়, ম্যাঙ্গানিজের থেকে লিথিয়াম অবশ্যই বেশি সক্রিয়, এভাবে করে কথাটা আসবে। কিন্তু এগুলোর উপরে যদি আমি ক্যাটায়ন বসাই দিই, ঠিক আছে, এগুলো যেহেতু ধাতু সবগুলো ক্যাটায়নিক পরমাণু দেওয়া আছে বা মৌল দেওয়া আছে, তো আমি যদি এগুলো সবগুলোর উপর ক্যাটায়ন বসাই দিই তখন কিন্তু আমার নিচের দিকের মৌলগুলো তখন বেশি সক্রিয় হয়ে যায়। আমার কথাটা কি বুঝতে পারছো, দেখো কথাটা না বুঝতে পারলে আমি এখানে একটা ছক দিয়ে দিছি, মানে এটা মানে ছক বলতে এটা আমি লেকচারের সময় বুঝেছিলাম, আমি আরেকবার বুঝাই। ধরো আমি এই কয়টা পরমাণু নিয়ে যদি কাজ করি, লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম পরমাণুটুকু নিয়ে কাজ করি, এতগুলো তো এখন লেখার জায়গা না, আমি জাস্ট লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম পর্যন্ত বসাই, যে লিথিয়াম বসালাম, পটাশিয়াম বেরিলিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম, এই কয়টা মৌল বসাইছি। এখন সাধারণত এই লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম যদি খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই পাঁচটা বা ছয়টা মৌলের মধ্যে দেখো
তোমার কোনটারে বেশি সক্রিয় মনে হইতেছে এই সিরিজের ক্ষেত্রে? এই লিথিয়াম, তারপরে সক্রিয় পটাশিয়াম, তারপরে সক্রিয় বেরিলিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। কিন্তু এই মানে এই ধাতুগুলারই যদি আমি হচ্ছে তোমার আয়ন বসাই, ক্যাটায়ন বসাই, আচ্ছা, ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে আমাদের প্লাস চার্জ, অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে আমাদের মাইনাস চার্জ। আর ধাতুর ক্ষেত্রে সবসময় কি বসে? প্লাস চার্জ বসে, ঠিক আছে? তাহলে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে যে ক্যাটায়নটা বসে প্লাস, পটাশিয়ামের ক্ষেত্রে শুধু প্লাস, বেরিলিয়ামের ক্ষেত্রে টু প্লাস, যেহেতু দ্বিতীয় গ্রুপের মৌল টু প্লাস, ক্যালসিয়ামের ক্ষেত্রে টু প্লাস, সোডিয়ামের ক্ষেত্রে শুধু প্লাস, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে টু প্লাস, ঠিক আছে? আমি এগুলো সবগুলোর উপর ক্যাটায়ন বসাইলাম। অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, ধরো অ্যালুমিনিয়াম আমি লিখলাম থ্রি প্লাস। তো যখন এগুলোর মাথার উপর ক্যাটায়ন ছিল না, এগুলোর মাথার উপর যখন ক্যাটায়ন ছিল না, তখন লিথিয়াম হচ্ছে সব থেকে সক্রিয়, তারপরে পটাশিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এরকম করে হয়তো এই কটা নিলাম যে। কিন্তু এখন যখন আমি ক্যাটায়ন বসাইছি এগুলোর মাথার উপর, তখন সব থেকে বেশি কে সক্রিয় হয়েছে জানো? তখন সব থেকে বেশি সক্রিয় হয়েছে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে লিথিয়াম। কথাটা কি বোঝা যাচ্ছে? যেমন ধরো আমি যদি এই কয়টা জিনিসের উপর যদি আমি হচ্ছে তোমার কি বলে এটাকে, এই কয়টা জিনিসের উপর যদি আমি ক্যাটায়ন বসাইতাম, তাহলে এই দিক থেকে যদি আমি ক্যাটায়ন বসাইতাম, আচ্ছা ধরো আমি ক্যাটায়ন বসাইলাম না, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা মূলের মধ্যে সব থেকে বেশি সক্রিয় কোনটা হতো? কপার, তারপরে মার্কারি, তারপরে সিলভার, তারপরে প্লাটিনাম, তারপরে গোল্ড। বাট আমি যদি এগুলোর উপর তোমার হচ্ছে ক্যাটায়ন বসাই, তখন কি সক্রিয় হবে? সব থেকে বেশি সক্রিয় হবে গোল্ড, তারপরে প্লাটিনাম, তারপরে সিলভার, তারপরে মার্কারি, কপার। বুঝতে পারছো? ধাতুর সক্রিয়তা সিরিজের পুরো উল্টা হয়ে যাবে যদি আমি ক্যাটায়ন বসাই। এতটুকু পর্যন্ত তো বোঝাই গেছে, তাই না? সেই জন্যই দেখো লিখছি, তুলনামূলক উপরের যে যৌগগুলো তাদের ক্যাটায়ন কি থাকে? সুস্থিত থাকে। ওকে, ভালো কথা। তো চলো আমরা এখন পড়া শুরু করি। কেন আমরা এই জিনিসটা পড়লাম? দেখো এখানে লিখে দিয়েছি, ধাতুর সক্রিয়তা সিরিজ সবসময় উপরের দিককে ফলো করে, মানে উপরের দিকে ধাতুর সক্রিয়তা সিরিজ বেশি, ঠিক আছে? আর নিচের দিকে কি থাকে? ক্যাটায়নের সক্রিয়তা নিচের দিকে বেশি, কারণ নিচ থেকে ক্যাটায়নটা উপরে উঠতে থাকে সক্রিয়তা, ঠিক আছে? তার মানে নিচের দিকে সক্রিয়তা বেশি, আর উপরের দিকে সক্রিয়তা কি? ধাতুর সক্রিয়তা। নিচের দিকে কি? ক্যাটায়নের সক্রিয়তা। ওকে। আর আরেকটা কথা মনে রাখো যে অ্যানায়নও এটা দিয়ে মনে রাখবো। দেখো আমি অ্যানায়ন মনে রাখার জন্য একটা তোমাদের ছন্দ দিছিলাম। ছন্দটা হচ্ছে, কোথায় গেল ছন্দটা? এই যে, নয়ন সজীব করবে আমায় আবার, না সরি, নয়ন সজীব করবে আমায় অবাক, ঠিক আছে? তাহলে নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সিল। ওকে। আর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে কি বলা হয়? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে বলা হয় হ্যালাইড যৌগ। হ্যালাইড কোনটা? হ্যালাইড মানে হচ্ছে যারা লবণ উৎপন্ন করে, গ্রুপ 17 মৌল। গ্রুপ 17 মৌল যারা লবণ উৎপন্ন করে, তাদের মধ্যে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, টিনেসাইন, ওগানিজান, ঠিক আছে? কি বলছি? ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টিনেসেন, আর হচ্ছে অর্গানিজম। তো তোমাদের এত কিছু পড়ার দরকার নেই, তোমাদের জাস্ট হচ্ছে এই কয়টা জিনিসই পড়ে রাখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালাইড যৌগের মধ্যে গ্রুপ 17 মধ্যে, আর পড়বা নাইট্রেট, সালফেট আর অক্সাইড। তো গ্রুপ 17 মৌলগুলো মেনলি দেখার চেষ্টা করবা যে সেখানে কি কি মৌল আছে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, আর এদেরকে কি বলা হয়? হ্যালাইড বলা হয়। আর হ্যালাইডকে এক্স দ্বারা চিহ্নিত করা হয়। তো এই কয়টা জিনিসের মধ্যে সব থেকে বেশি সক্রিয় কে? হাইড্রোক্সিল মূলক সব থেকে বেশি সক্রিয়, তারপরে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে সালফেট, তারপরে নাইট্রেট, মানে এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? হাইড্রোক্সিল মূলক আয়োডিন, ব্রোমিন, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট। বোঝা গেছে সব থেকে বেশি সক্রিয় কে? হাইড্রোক্সিল, তারপরে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, সালফেট, নাইট্রেট। এবার দেখো এখানে সেই কথাগুলোই লিখছি যে অ্যানায়ন ছেড়ে চার্জ মুক্ত হবে আর অ্যানোডে যাবে। এই যে অ্যানায়নগুলো আছে এরা কি হয়? অ্যানায়ন ইলেকট্রন ছেড়ে চার্জ মুক্ত হবে আর কোথায় যায়? অ্যানোডে যায়। ওকে। দেখো, হ্যাঁ কোথায় গেল সোডিয়াম? এখানে কি লেখা আছে? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস আর হচ্ছে কনসেন্টেন্সি। কনসেন্টেন্সি মানে কি? গাঢ়ত্ব বা ঘনত্ব, ঠিক আছে? তার মানে এই সোডিয়াম ক্লোরাইড যখন আমার অ্যাকুয়াস, জলীয় দ্রবণ প্লাস সম্পৃক্ত দ্রবণ থাকবে, সম্পৃক্ত জলীয় দ্রবণ যখন থাকবে সোডিয়াম ক্লোরাইড, তাকে একসাথে বলা হয় ব্রাইন। কি বলছি? যখন আমাদের সম্পৃক্ত জলীয় দ্রবণ বলা হয় তার আরেক নাম কি? ব্রাইন। বোঝা গেছে? তার আরেক নাম কি? ব্রাইন। ওকে, ভালো কথা। দেখো তাহলে যেহেতু আমাদের সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস বলছে, অ্যাকুয়াস মানে আমরা একটু আগে পড়ে আসছি, অ্যাকুয়াস মানে কি? পানি।
অবশ্যই পানি থাকবে। আর সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইড। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা এখানে কি নিব? যেগুলোর মধ্যে তড়িৎদ্বার ডুবানো থাকবে সেই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমি কি নিব? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। পানিটা ভাঙলে কি হয়ে যায়? হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস। তো এটা নিলাম। এবার দেখো আমরা এতক্ষণ ধরে জেনে আসছি যে এই যে অ্যানোডটা আছে, এই অ্যানোডে অলওয়েজ যায় কি ঋণাত্মক আয়ন, কারণ এটা অ্যানোডটা পজিটিভ তাই ঋণাত্মক আয়ন যায়। ক্যাথোড মাইনাস, সেজন্য আচ্ছা ঠিক আছে, তো ক্যাথোড হচ্ছে তোমাদের কি মাইনাস, সেজন্য ক্যাথোডে যায় কি পজিটিভ জিনিস। কিন্তু এখানে দেখো আমার দুইটা অ্যানায়ন দেওয়া আছে, আবার দেখো আমার দুইটা ক্যাটায়ন দেওয়া আছে। এখন তো বিপদ, অ্যানোডে যাবে অবশ্যই একটা অ্যানায়ন। অ্যানোডে যাবে কয়টা অ্যানায়ন? একটা, বা একটা নেগেটিভ আয়ন কয়টা যাবে? একটা যাবে। ক্যাথোডেও নেগেটিভ আয়ন কয়টা যাবে? সরি, ক্যাথোডে পজিটিভ আয়ন কয়টা যাবে? একটা যাবে। কিন্তু আমার এখানে দুইটা পজিটিভ আয়ন দুইটা নেগেটিভ আয়ন। এখন আমাকে মানে মেন গেস করতে হবে যে আমি কোনটাকে পাঠাবো, মানে দুইটার মধ্যে কোনটারে অ্যানোডে পাঠাবো আর দুইটার মধ্যে কোনটারে ক্যাথোডে পাঠাবো। তো চলো দেখি আমি দুইটার মধ্যে কোনটারে অ্যানোডে আর কোনটারে ক্যাথোডে পাঠাই। তো ফার্স্টে আমি যেটা ঠিক করব সেটা হচ্ছে প্রথমে আমি ক্যাথোডেরটা বলি, ঠিক আছে? দেখো ক্যাথোডে আছে আমাদের কি সোডিয়াম প্লাস আছে আর আছে হচ্ছে হাইড্রোজেন প্লাস। এই দুইটার মধ্যে, এই দুইটা ক্যাটায়নের মধ্যে আমি কোনটারে অ্যানোডে পাঠাবো, সরি, এই দুইটা দুইটা ক্যাটায়নের মধ্যে আমি কোনটারে ক্যাথোডে পাঠাবো, চলো আমরা দেখে আসি। আচ্ছা একটু আগে যে তোমাদের ধাতুর সক্রিয়তা সিরিজে আমি এত করে পড়াইলাম, কি বললাম বলো তো? যদি কোনো একটা পরমাণু থাকে, সরি পরমাণু বলছি, এই ধাতুগুলাকে সব থেকে বেশি সক্রিয়কে ধরো দেওয়া আছে আমাদের কি প্রশ্নে, সোডিয়াম দেওয়া আছে আর হচ্ছে হাইড্রোজেন দেওয়া আছে, দুইটার মধ্যে কম্পেয়ার করে যে কোনো একটারে আমাদের তোমার ক্যাথোডে পাঠাইতে হবে। এখন দেখো সোডিয়াম যখন ধাতু থাকে তখন কে বেশি সক্রিয় বলো তো, সোডিয়াম নাকি হাইড্রোজেন? তো উপরে কে? উপরে কে? সোডিয়াম না? তার মানে সোডিয়াম বেশি সক্রিয়। আর হাইড্রোজেন কি কম সক্রিয়, ঠিক আছে? বাট আমি কি বলছি, যদি মানে যদি ক্যাটায়ন চলে আসে, ক্যাটায়ন কথাটা চলে আসে এখানে, দেখো এখানে দুইটা ক্যাটায়নের মধ্যে কম্পেয়ার করতে বলছে, আর আমরা জানি সবসময় বেশি যে সক্রিয় হয় সেই জিতে যায়, তাই না? তাহলে যদি আমি এটা ক্যাটায়ন হিসেবে বিবেচনা করি, সোডিয়াম প্লাস আর পটাশিয়াম, সরি হাইড্রোজেন প্লাস, এই দুটো ক্যাটায়নের কথা যদি আমি চিন্তা করি, তাহলে নিচের দিকের ক্যাটায়নটা বেশি সক্রিয়, তাহলে হাইড্রোজেন নিচে আসতে নিচের দিকের ক্যাটায়নটা বেশি সক্রিয় হবে। আর আমরা জানি সক্রিয় বেশি হলেই সে জিতে যায়, তাই না? তার মানে হাইড্রোজেন প্লাস আমাদের জিতে যাবে, তার মানে আমাদের ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে আমাদের দুইটা আয়নের মধ্যে হাইড্রোজেন প্লাস, জিতে গেল হাইড্রোজেন প্লাস, ঠিক আছে? এবার আসো ক্লোরিন মাইনাস আর হাইড্রোক্সিল মাইনাস, এই দুইটার মধ্যে আমাদের কোনটা অ্যানোডে যাবে এটা আমাদের বিবেচনা করতে হবে। দেখো অ্যানোডের ক্ষেত্রে চার্জ কার বেশি, হাইড্রোক্সিল মূলক আর ক্লোরিনের মধ্যে আমরা বিবেচনা করতেছি, যে ক্লোরিন আর হাইড্রোক্সিল মূলক বা হচ্ছে OH মাইনাসের মধ্যে আমরা হচ্ছে কম্পেয়ার করতেছি। তো এই যে নিচের দিকে থেকে যেহেতু বেশি সক্রিয়, এইটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, মানে হাইড্রোক্সিল মূলক বেশি সক্রিয়, তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, তার মানে ক্লোরিন আর হাইড্রোক্সিল মূলক এই দুইটার মধ্যে সব থেকে বেশি সক্রিয় কে? হাইড্রোক্সিল মূলক, অবশ্যই হাইড্রোক্সিল মূলক হবে। বাট দেখো এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, দেখো এখানে কি বলছে, আমি একটা ব্যতিক্রম দুইটা তথ্য লিখে দিছি। যদি আমাদের কনসেন্টেন্সি প্রশ্নে বলা থাকে, এখানে প্রশ্নে বলা আছে না কনসেন্টেন্সি, তখন আর যদি আমাদের হ্যালাইট কোনো অ্যানায়ন থাকে, তখন হ্যালাইটটা তোমার হাইড্রোক্সিল মূলকের থেকে বেশি সক্রিয় হয়ে যায়, সব সময় কিন্তু না। যদি এই সম্পৃক্ত কথা উল্লেখ থাকে বা কনসেন্টেন্সি বা গাঢ় সম্পৃক্তের কথা উল্লেখ থাকে, তখনই কেবল হ্যালাইডের থেকে অ্যানায়ন, হ্যালাইড যদি অ্যানায়ন আকারে থাকে, হ্যালাইড মানে কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন, মানে গ্রুপ 17 মৌলকে হ্যালাইড বলা হয়, ঠিক আছে? তার মানে এই তিনটা গ্রুপ 17 মৌল আছে আমাদের এই অ্যানায়নের বক্সে। তো এই অ্যানায়নটা তখন হাইড্রোক্সিল মূলকের থেকে কি হয়ে যায়? বেশি সক্রিয় হয়ে যায়। তাহলে বলো তো, একটু আগে আমি বলছি যে বেশি সক্রিয় সেই জিতে যাবে, তার মানে ক্লোরিনের থেকে অবশ্যই হাইড্রোক্সিল মূলক বেশি সক্রিয়। বাট আমরা একটা টেকনিক জানি যে হ্যালাইড যদি থাকে তখন সেক্ষেত্রে, আর হ্যালাইড যদি থাকে আর যদি কনসেন্টেন্সি বা গাঢ় সম্পৃক্তের কথা থাকে, তখন হাইড্রোক্সিল মূলকের থেকে অবশ্যই ক্লোরিনটা বেশি সক্রিয় হয়ে যায়। তাহলে আমি হাইড্রোক্সিল নিব না ক্লোরিন নিব? সোজা কথা, আমি ক্লোরিন নিব তখন, ঠিক আছে? যদি এমনি গাঢ় সম্পৃক্ত না থাকতো তখন কিন্তু আমি ঠিকই অবশ্যই হাইড্রোক্সিল মূলকটা নিতাম। বাট এখানে যেহেতু আমাদের কনসেন্টেন্সি বা হচ্ছে গাঢ় সম্পৃক্তর কথা উল্লেখ আছে, সেজন্য বলেই দিছে এরা, তখন হাইড্রোক্সিল মূলকটা কি হয়, সরি তখন হচ্ছে আমাদের কি হয়ে যায়, হাইড্রোক্সিল মূলকটা কম সক্রিয় আর হচ্ছে তোমার এই হ্যালাইডটা কি বেশি সক্রিয় হয়ে যায়। আর যদি হচ্ছে তোমার ইসের কথা থাকে, লঘু দ্রবণের কথা থাকে, তখন হচ্ছে তোমার তখন আবার যেমন আছে তেমনই, মানে এই যে হ্যালাইটটা যে কম সক্রিয় হাইড্রোক্সিল মূলকের থেকে, তখন আবার সেই ধারাটাই বজায় থাকে।
ঠিক আছে? একটু পরে আমি লঘু দ্রবণটা পড়াবো। লঘু দ্রবণ মানেই হচ্ছে তোমাদের হইতেছে ওই যে সমযোজী পড়াইছি না, আয়নিক সমযোজী? ওইটা মানেই হচ্ছে লঘু দ্রবণ। ঠিক আছে? একটু পরে আমি তোমাদের ওইটা যেয়ে পড়াচ্ছি। বাট এখন এটা জেনে রাখো যে গাঢ় সম্পৃক্তর কথা থাকলে এইটা হবে। তো দেখো আমরা কি বুঝলাম? তাহলে এখানে কি হইলো? অ্যানোডে কে গেল? অ্যানোডে একটু আগে কি বললাম? অ্যানোডে গেছে হচ্ছে তোমার, এখনই তো বললাম অ্যানোডে যাবে হচ্ছে আমাদের ক্লোরিন যাবে। ক্লোরিন জিতে গেছিল। এই যে দেওয়া আছে ক্লোরিন জিতে গেছে, তার মানে ক্লোরিন যেহেতু এখানে অনেকগুলা থাকবে সেজন্য আমি হচ্ছে ক্লোরিন অণু ধরে কাজ করব। তো দুইটা ক্লোরিন, ক্লোরিন মাইনাস দুইটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন অণু হয়েছে। হাইড্রোজেন প্লাস থাকলেও আমি হচ্ছে যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করবো সেজন্য আমি হাইড্রোজেনটারে দুইটা বানাই নিতেছি, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা। আবার এইখানে বলদের মতো টু দিতে যায় না, এখানে টু দিলে কখনোই সেই তোমার আয়ন হচ্ছে ইলেকট্রন, ক্যাটায়ন কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না, অণু বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? তুমি যদি বলদের মধ্যে এখানে টু দাও, অবশ্যই হাইড্রোজেনে সবসময় প্লাস চার্জ একটা থাকবে, আর টু দিলে হচ্ছে এই ক্যাটায়ন, এটা তো একটা ক্যাটায়ন আকারে তখন পরিণত হতো, তাই না? তো সেটা কখনো তোমার ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারতো না। আর আরেকটা কথা যেটা, হাইড্রোজেন অলওয়েজ কি একটাই আয়ন, মানে একটাই তোমার পজিটিভ আয়ন থাকে। তো এই যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি হচ্ছে, হাইড্রোজেন অণুতে পরিণত হচ্ছে। তাহলে এইটা আর এটা কাটা যাবে, তারপরে দুইটা ক্লোরিন থেকে দুইটা হাইড্রোজেন, ক্লোরিন, আর এটা শেষ। বোঝা গেছে জিনিসটা কিন্তু অনেকই সহজ। আর এই যে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় গাঢ় সম্পৃক্ত যে জলীয় দ্রবণটা আছে তাকে একসাথে কি বলা হয়? ব্রাইন বলা হয়। ওকে, এবার এইটা চলো দেখে নেই লঘু। যদি লঘু থাকে তাহলে আমাদের কি করতে হবে? লঘু মানে কি বলতো? লঘু মানেই হইতেছে আমাদের পোলার সমযোজী, পোলার সমযোজী আর হচ্ছে লঘু। লঘু জিনিসটা কি? আচ্ছা দেখো, ধরো তুমি কোনো একটা বাসায় বেড়াইতে গেলা, হ্যাঁ, এখন তোমাদের শরবত দিল। তো শরবতটা দিল, ধরো চিনির শরবত দিছে, এখন তোমাকে চিনি দিছে ধরো একদম চা চামচের একটুখানি চিনি দিছে আর এক গ্লাস ভর্তি পানি দিছে, তাইলে তোমার পানির পরিমাণ বেশি হয়ে গেল, দ্রব্যের বা চিনির পরিমাণ কম হয়ে গেল না? তো তার মানে কি হলো? তুমি হচ্ছে এটা কি তোমার সাথে ভালো জিনিস হয়েছে? অবশ্যই হয় নাই। বাট এই জিনিসটাকে মেনলি বলা হচ্ছে লঘু দ্রবণ, মানে দ্রাবকের পরিমাণ বেশি, দ্রবের পরিমাণ কম। ঠিক আছে? দ্রাবক মানে কি? পানি। আর দ্রব্য মানে কি? যেটা তুমি দিচ্ছ, শরবত বানাচ্ছ বা তুমি ট্যাঙ্ক দিতে পারো। ঠিক আছে? যেটাই বলো সেটা হচ্ছে দ্রব্য। তো দ্রব্যের পরিমাণ কম, দ্রাবকের পরিমাণ বেশিকে আমরা কি বলবো? লঘু দ্রবণ। আর পোলার সমযোজী তো পড়লামই আমি। পোলার সমযোজী মানে কি? দুইটা বন্ধনের শেয়ার, একটার নাম হচ্ছে পানি আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? তো এই লঘু দ্রবণ মানে হচ্ছে পোলার সমযোজী। তো এই লঘু দ্রবণ দিয়ে আমি একটা উদাহরণ দেই পোলার সমযোজী। ঠিক আছে? তো দেখো এখানে আমি পড়াচ্ছি, এই যে এটা হচ্ছে একটা ধরনের পোলার সমযোজী যৌগ বা হচ্ছে তোমার হচ্ছে লঘু দ্রবণ। ঠিক আছে? এখানে আমি লিখে দিছি দ্রাবকের পরিমাণ বেশি, দ্রব্যের পরিমাণ কম, মানে পানিটাকে মেনলি প্রায়োরিটি দেওয়া হয় এখানে, এটা বোঝাচ্ছে। তো সোডিয়াম ক্লোরাইড যদি আমাদের লঘু দ্রবণ থাকে তখন আমরা পরীক্ষায় কি করতাম চলো দেখে নিই। ধরো সোডিয়াম ক্লোরাইড লঘু দ্রবণ আছে, একটু আগে বললাম যে লঘু দ্রবণ মানে হচ্ছে দ্রাবকের পরিমাণ বেশি, দ্রবের পরিমাণ কম। দ্রাবক মানে কি? পানি, তার মানে পানিরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে এখানেও আবার তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডও থাকবে, আবার হচ্ছে এইচ প্লাস ওএইচ মাইনাস কোথা থেকে আসছে? পানি থেকে আসছে, কারণ পানির পরিমাণ বেশি, সেজন্য আমি পানিটাও এখানে লিখছি। এবার দেখো দুইটা ক্যাটায়ন আছে, দুইটা অ্যানায়ন আছে, এখন আমি কি করব? আমি কি করব বলো? সোডিয়াম নিব না এইচ প্লাস নিব? দেখো এটা হচ্ছে আমাদের অ্যানোড আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে অ্যানোডে কি যাবে? অ্যানোডে যাবে হচ্ছে আমাদের, অ্যানোড যেহেতু পজিটিভ যাবে হচ্ছে নেগেটিভ। তাহলে এখন ক্লোরিন মাইনাস আর ওএইচ মাইনাসের মধ্যে কোনটা যাবে? দেখো একটু আগে এখানে বলে দিছি যে সক্রিয়তা সিরিজ অনুযায়ী এটা বসবে। হ্যালাইট হ্যালাইট থাকলেও ওএইচ মাইনাসের থেকে সেটা কম সক্রিয় হবে, এক্ষেত্রে ওএইচ মাইনাসটারে প্রাধান্য, মানে সক্রিয়তা সিরিজের মেইন যে নিয়ম, এটার পর এটা, এটার পর এটা, সেটাই মেনটেন করা হয় লঘু দ্রবণের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমার ক্লোরিন যাবে না, এক্ষেত্রে আমার হাইড্রোক্সিল মূলক যাবে। আর সোডিয়াম আর হাইড্রোজেন প্লাস, আমি বললাম একটু আগে যে ক্যাটায়নিক যৌগের ক্ষেত্রে কে প্রাধান্য পায়? যে নিচের দিকে যে ক্যাটায়নগুলো থাকে সেটা বেশি প্রাধান্য পায়। তাহলে সোডিয়াম প্লাস আগে না হাইড্রোজেন প্লাস আছে? নিচের দিকে কোনটা থাকে? হাইড্রোজেন প্লাস থাকে। তার মানে আমি হাইড্রোজেন প্লাসটারে বা ক্যাটায়নটারে বেশি গুরুত্ব দিচ্ছি। হাইড্রোজেন থাকে নিচে, তো হাইড্রোজেনের আয়নটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। তো ক্যাথোড, তো এটা হচ্ছে তোমার অ্যানোডের ক্ষেত্রে তোমার চারটা হাইড্রোক্সিল মূলক যদি তোমার হচ্ছে, আচ্ছা এবার দেখো, এবার আবার অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে চারটা আসলো কোথা থেকে, এখানে চারটা আসলো কোথা থেকে? দেখো আমি আমি অলওয়েজ একটা কথা বলছি যে হাইড্রোক্সিল মূলক থেকে আমাদের অলওয়েজ ইচ্ছা থাকবে অক্সিজেন বা পানি সৃষ্টি করার। ঠিক আছে? হাইড্রোক্সিল মূলক হুদায় যদি আমি অক্সিজেনের সাথে আমি যদি একটা ইলেকট্রন গ্রহণ করাই, আমি এখানে যদি হাইড্রোক্সিল মূলক বানায় রাখি, আমার তো আলটিমেটলি কোনো
মানে কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমি যদি পানি অক্সিজেন বানাই কোষটা তোমার সচল থাকবে। সেক্ষেত্রে আমি 4টা হাইড্রক্সিল মূলক 4টা ইলেকট্রন ত্যাগ করায় আমি যদি হচ্ছে 2 অণু পানি আর অক্সিজেন বানাতে পারি তাহলে আমার লাভ না? সেজন্য ওই যে ফার্স্টের নিয়মের জন্য তুমি 4টা হাইড্রক্সিল মূলক কেমনে নিয়ে আমরা করছিলাম কাজ, ওইটা করবা। 2টা অণু পানি পাইছো, 2টা অণু পানি পাইছো, 2 অণু অক্সিজেন পাইছো। ঠিক আছে? তারপর এটা করলো। তাহলে এই 2টার মধ্যে প্রায়োরিটি কে পাইছে এবার? হাইড্রক্সিল মূলক। আর এই 2টার মধ্যে প্রায়োরিটি কে পাইছে? অক্সিজেন। আর 4টা ইলেকট্রন গ্রহণ করার জন্য তো তোমার 4টা হাইড্রোজেন দরকার, সেজন্য এভাবে করে করলাম। আচ্ছা দেখো, লৌহ দ্রবণের ক্ষেত্রে 2টা অ্যানায়নের মধ্যে কে গুরুত্ব পাইলো? হুম? এই যে যে লঘু দ্রবণটা আছে, এই লঘু দ্রবণের মধ্যে তোমার আম, এই যে যে 2টা আয়ন, ক্লোরিন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এই ক্লোরিন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে অ্যানোডে কোনটা প্রাধান্য পাইছে? অ্যানোডে প্রাধান্য পাইছে হচ্ছে তোমার কে প্রাধান্য পাইলো? হাইড্রোক্সিল মূলক। ঠিক আছে? আর ক্যাথোডে কে প্রাধান্য পাইছে? ক্যাথোডে প্রাধান্য পাইছে হচ্ছে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে? আর দ্রবণে পাইছে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা। এবার চলো আমরা পরবর্তী লেকচারে চলে যাই। এবার আসো বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণে প্রাপ্ত উৎপাদগুলা কি কি আছে এটা একটু আমরা এখন দেখি। ওকে? তো দেখো এখানে তোমার হচ্ছে আমি কিছু কিছু জিনিস লিখে দিছি আর পুরোটা হচ্ছে তোমরা ফিল আপ করে নেবে। দেখো গলিতটা আমি বুঝাই দিছিলাম। পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ কিভাবে করছে দেখো। ধরো পটাশিয়াম নাইট্রেট জলীয় দ্রবণ মানে কি? পানি, পানিতে কি থাকে? H+ ও H-। আর পটাশিয়াম মানে তো প্লাস। ওকে দেখো, তাহলে 2টা ক্যাটায়ন আছে, 2টা অ্যানায়ন আছে, তাইলে একবার বলো তো আমার নাইট্রেট বেশি গুরুত্ব পাবে নাকি এটা বেশি গুরুত্ব পাবে? অবশ্যই হাইড্রোক্সিল মূলক বেশি গুরুত্ব পাবে। আর আমরা জানি নেগেটিভ আয়ন অলওয়েজ কিসে যায়? অ্যানোডে যায়। তাহলে অ্যানোডে বস্তু দেখো কি লেখা আছে? অক্সিজেন গ্যাস। কেন লেখা আছে বলো তো? এই যে আমরা যখন একটু আগেও যখন আমরা হাইড্রোক্সিল মূলক গ্যাস নিয়ে কাজ করলাম তখন আমি অক্সিজেনটা উৎপন্ন করতে পারছি না। অবশ্যই জলীয় মানে তো জল উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, বাট মেইন প্রায়োরিটি কোনটা? অক্সিজেন। ঠিক আছে? সেই জন্য এখানে যখন নাইট্রাইট দিছে সেজন্য এখানে লিখছে কি? অক্সিজেন গ্যাস। তার মানে এই দুইটার মধ্যে এটা অ্যানায়নটা প্রায়োরিটি পাইছিল অ্যানোডে যে, এবং অ্যানোডে উৎপন্ন হয়েছে কি? অক্সিজেন গ্যাস। আর এই পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে যদি তুমি আয়ন করো যে লি কে কে না, তার মানে এই যে দেখো আমি দেখাই দিই, লি কে কে না, তার মানে পটাশিয়াম আগে আছে হাইড্রোজেন পরে আছে, তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে কে সক্রিয় হবে? হাইড্রোজেন সক্রিয় হবে। তার মানে আমরা লিখে দিতে পারি যে ক্যাথোডে উৎপন্ন বস্তু হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন বস্তু হচ্ছে অক্সিজেন। এভাবে করে আমি কয়েকটা কয়েকটা করে দিচ্ছি, তোমরা পুরোটা করে ফেলবা। এবার দেখো আমাদের মোস্ট ভাইটাল টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের কি? গ্যালভানিক কোষ। ওকে? সো দেখো গ্যালভানিক কোষটা কি হচ্ছে আমাদের? গ্যালভানিক কোষটা আমাদের হইতেছে আহ, ধরো আমি একটা 2টা পাত্র নিলাম। একটা পাত্র আমি দ্রবণ নিছি হচ্ছে জিঙ্ক সালফাইডের, আরেকটা পাত্র আমি দ্রবণ নিছি কপার সালফাইডের। ঠিক আছে? এবার দেখো এই যে জিঙ্ক সালফাইড দ্রবণ বা তড়িৎ বিশ্লেষ্য, আর এটা নিচে হচ্ছে আমি কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে? আর এই দণ্ডটা নিচে আমি জিঙ্ক দণ্ড, এই দণ্ডটা নিচে আমি কপার দণ্ড। ভালো করে বুঝো কিন্তু। তড়িৎ বিশ্লেষণ নিচে জিঙ্ক সালফেট, এখানে তড়িৎ বিশ্লেষণ নিচে কপার সালফেট, এখানে আমি নিচি হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড দণ্ড, এটা হচ্ছে ক্যাথোড দণ্ড। ঠিক আছে? এটা আমি নিচি হচ্ছে জিঙ্ক দণ্ডটা আর ক্যাথোডে বসাইছি আমি কপার দণ্ডটা। বোঝা গেছে? এবার দেখো এই যে জিঙ্ক সালফেট আছে, এই জিঙ্ক সালফেটের দেখো জিঙ্ক সালফেটের ভাঙলে আমরা কি পাই? জিঙ্ক 2+ পাই আর সালফেট 2- পাই। রাইট? এবার দেখো দণ্ডে যে জিঙ্কটা আছে, আমরা জানি সবসময় যে অ্যানোড মানেই হচ্ছে ইলেকট্রন ছাড়ন, মানে জারণ বিক্রিয়া মানে সংগঠিত হয়, আর জারণ মানে হচ্ছে ছাড়ন। তার মানে অ্যানোডে অলওয়েজ ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে এই জিঙ্কটা কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই জিঙ্ক দণ্ডটা 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+-এ পরিণত হবে। ঠিক আছে? জিঙ্ক 2+-এ পরিণত হয়ে এই জিঙ্ক 2+টা দ্রবণে চলে আসে। ভালো করে বুঝো কি বলছি। তড়িৎ বিশ্লেষণটা জিঙ্ক 2+, তো তড়িৎ বিশ্লেষণটা আমি ফার্স্টে ভেঙে রেখে দিলাম। হুম, ভেঙে না রেখে দিলেও তুমি ধরো জিঙ্ক সালফেটের একটা তড়িৎ বিশ্লেষণ তুমি নিলা, এটারে ভাঙলে জিঙ্ক 2+ আর সালফেট 2- পাওয়া যায়। এটা তোমার মনে মনে আছে, তোমার এগুলো বোঝানোর কিছু দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি। আর এই যে যে দণ্ডটা আছে, এই দণ্ডটা জিঙ্কের দণ্ড নিলাম, তো এই জিঙ্কের দণ্ডটা থেকে যেহেতু এটা অ্যানোড দণ্ড সেজন্য এটা থেকে কি হবে? জিঙ্ক 2+ হবে, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+-এ পরিণত হলো। এই যে যে বিক্রিয়াটা দণ্ডের মধ্যে সংগঠিত হইলো,
জিঙ্ক জিঙ্ক 2+ হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে। কি হয়েছে? জিঙ্ক 2+ হয়েছে 2টা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, এই জিঙ্ক 2+টা দণ্ডের মধ্যে থাকা জিঙ্ক 2+টা দ্রবণে বের হয়ে আসে। আর দণ্ডের মধ্যে থাকতে ভাল লাগতেছে না, ও দ্রবণে বের হয়ে আসলো। কিন্তু দণ্ডের মধ্যে কিন্তু 2টা ইলেকট্রন ঠিকই রয়ে গেছে, বা তারের মধ্যে দিয়ে সেই ইলেকট্রন 2টা ইলেকট্রন আবার এই দিকে ট্রান্সফার হবে। ঠিক আছে, দেখো এখানে তাই লিখছি, জিঙ্ক যে দণ্ডটা আছে সে দণ্ডের মধ্যে সে দণ্ডটা কি হবে, সে দণ্ডে থেকে জিঙ্ক 2+টা দ্রবণে চলে আসে, কিন্তু 2টা যে আয়ন যে ত্যাগ করছে সে 2টা আয়ন তারের মধ্যে দিয়ে ক্যাথোডে চলে যায়, তাই এখানে তারে লিখে দিছি। ঠিক আছে, তাইলে একটা জিনিস খেয়াল করো, এইখানে এরকম করে তো জিঙ্ক দণ্ডটা থেকে তো একটা দুইটা না, অনেকগুলো তোমার জিঙ্ক 2+ খালি দ্রবণে আসবে আসবে আসবে। তাহলে দেখো দ্রবণের মধ্যে এমনিতেই তোমার জিঙ্ক সালফেটের যে দ্রবণটা আছে তার মধ্যে, মানে এখানে জিঙ্ক সালফেটে আমি একটা লিখছি দেখে তো একটা না, অনেকগুলো তড়িৎ বিশ্লেষ্য আমার জিঙ্ক সালফেটের তড়িৎ বিশ্লেষ্য ছিল। তো ওই তড়িৎ বিশ্লেষ্য থেকে তো তুমি জিঙ্ক 2+ অনেকগুলো পাবা, তুমি সালফেট আয়ন অনেকগুলো পাবা। তো সেখানে তো জিঙ্ক 2+ আছে, আবার তোমার দণ্ডের থেকে জিঙ্ক 2+ খালি বের হবে। এই যে জিঙ্ক 2+, এই যে তোমার তড়িৎ বিশ্লেষণের মধ্যে জিঙ্ক 2+, তাহলে তোমার অনেকগুলো জিঙ্ক 2+ হয়ে গেল না? সেই হিসেবে কি সালফেট আয়ন বা ঋণাত্মক আয়ন কি বাড়ছে? বাড়ে নাই। তার মানে কি, এই যে কোষটা আছে কোষের মধ্যে তোমার কি হয়েছে, ধনাত্মক আয়নের বৃদ্ধি অনেক পেয়ে যাচ্ছে না? এই যে জিঙ্ক 2+, এইখানে আর অনেক জিঙ্ক 2+, অনেক অনেক অনেক, সেজন্য আমি এখানে প্লাস 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 লিখছি, মানে অনেক পরিমাণ ধনাত্মক আয়ন এখানে সৃষ্টি হবে। অপর দিকে দেখো, ক্যাথোডে আমার সেই 2টা ইলেকট্রন তো গেল, যে তারের মাধ্যমে ক্যাথোডে গেল। এবার দেখো ক্যাথোডে ক্যাথোডে তারের মাধ্যমে ইলেকট্রনগুলা গেল, যাওয়ার পর এটা তো কপার দণ্ড, তাই না? এই কপার দণ্ডটা, একটা জিনিস খেয়াল করো, এই যে যে কপার সালফেটটা যে আছে, এই কপার সালফেটটা থেকে আমি ভাঙলে কি কি পাই? কপার 2+ পাই, আরেকটা জিনিস কি পাই, আরেকটা জিনিস পাই হচ্ছে সালফেট আয়ন পাই। ঠিক আছে, এবার এই যে যে তোমার কপার 2+ পাইলাম আর হচ্ছে সালফেট আয়নটা পাইলাম, এইখান থেকে তড়িৎ বিশ্লেষ্যের সেই কপার সালফেট, এই যে যে কপার 2+টা আছে সেই ইলেকট্রনটা কি করে, গ্রহণ করে। এই যে যে তড়িৎ বিশ্লেষের মধ্যে যে কপার 2+টা আছে না, তড়িৎ বিশ্লেষের মধ্যে কপার 2+টা সেই ইলেকট্রনটারে গ্রহণ করে, তারের মধ্যে থেকে আসে ইলেকট্রনটারে গ্রহণ করে তোমার কপারে পরিণত হয়ে সে কপার দণ্ডের গায়ে আবার মাখতে থাকে। তার মানে কি, কপারের অনেক আবির্ভাব হইলো। ভালো করে কথাটা বুঝো কি হইলো, এখান থেকে যে ইলেকট্রনটা আসতেছিল, সে কপার সালফেট থেকে যে কপার 2+ আয়নটা আছে, ওরও তো খিদা লাগছে, মানে ওরও ইলেকট্রন খাইতে শখ হয়েছে, তো ও সেই ইলেকট্রনটা গ্রহণ করে আবার সে কপার দণ্ডের গায়েই পেঁচাইতেছে। তার মানে এখানে কি হচ্ছে দেখো, ধনাত মানে এখানে কপার 2+টা তো ঠিকই ইলেকট্রন গ্রহণ করে তোমার কপার দণ্ডে জড়া যাচ্ছে, কিন্তু এই যে যে তড়িৎ বিশ্লেষে তো এরকম কপার সালফেট, বহু কপার সালফেট আছে, ঠিক আছে, বহু কপার সালফেট আছে, কপার সালফেটে কণা আছে। তো সবগুলা এই কপার 2+ আয়ন যখন ইলেকট্রন সবগুলা গ্রহণ করে খালি তারের মানে ক্যাথোডে খালি পেঁচাইতে থাকবে, তখন সালফেট আয়নগুলো তো আবার একা একা পড়ে যাবে, তাই না? তো এই যে যে একা একা সালফেট আয়নগুলো পড়ে আছে, এরে তো সামলানোর জন্য আর কোনো মানুষ নাই। এই যে দেখো লিখছি কপার 2+টা, এই তড়িৎ বিশ্লেষের কপার 2+টা সেই ইলেকট্রনটা গ্রহণ করে এখানে কপার হয়ে, মানে মানে আরো কপারের একটা দণ্ডটা আরো মোটা বানাতে থাকবে। এটা তো এমনিই কপার দণ্ড, কপার দণ্ডটা মানে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে নিজে কপার হয়ে দণ্ডটা আরো মোটা করতেছে। তো এটাই লিখছি যে দণ্ডে জমা হইতেছে। তাহলে দেখো সালফেট আয়নগুলো তখন একা পড়ে যাচ্ছে, তার মানে কি এখানে নেগেটিভ আয়নের একটা আবির্ভাব দেখা দিচ্ছে। তার মানে এখানে আমাদের কি আয়ন হয়ে গেল বেশি? এখানে আমাদের বেশি হয়ে গেল পজিটিভ আয়ন, এখানে আমাদের বেশি হয়ে গেল নেগেটিভ আয়ন। তো দেখো এরকম যদি একটা বেশি হয়ে যায় কম হয়ে যায়, তখন তো আমাদের একটা সমঝোতা থাকে না, তাই না? ধরো তুমি আম, আহ, কিভাবে বুঝাবো, ধরো, আচ্ছা এগুলো কিছু বোঝানোর দরকার নেই, তো এতটুকু জাস্ট মাথায় রাখো যে এখানে বেশি ধনাত্মক আয়ন হয়ে গেছে, এখানে মানুষ বেশি ঋণাত্মক আয়ন হয়ে গেছে। তো সাম্যাবস্থা জিনিসটা না থাকলে তো আর তোমার ভালো দেখাচ্ছে না। তো সেই জন্য আমরা কি করব, একটা কোষটা যাতে সচল থাকে, যাতে ব্যাটারিটা ভালোভাবে যদি মানে গন্ডগোল না করে, সেজন্য আমরা কি করব, একটা লবণ সেতু দিব, যাতে লবণ সেতুটা কি করে, যাতে সমঝোতা বজায় রাখে। তো লবণ সেতু কেন দেবো, কারণ লবণ সেতুর মধ্যে 2টা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত থাকে, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত থাকে। এটা না থেকে আমাদের সোডিয়াম নাইট্রেট থাকতে পারতো, ঠিক আছে, বিভিন্ন জিনিস থাকতে পারতো, পটাশিয়াম নাইট্রেট থাকতে পারতো। তো যাই দেখো,
লবণ সেতুর মধ্যে একটা পজিটিভ আয়ন থাকে, একটা নেগেটিভ আয়ন থাকে। তো লবণ সেতুর যে একটাই পটাশিয়াম ক্লোরাইড এমন কিন্তু না, অসংখ্য পটাশিয়াম ক্লোরাইড বা যেটাই তুমি নাও না কেন ধনাত্মক ঋণাত্মক আয়ন অসংখ্য পরিমাণে থাকবে। তো এখানে যেহেতু ধনাত্মক আয়নের আবির্ভাব বেশি দেখা দিছে, তো নেগেটিভ লবণ সেতুর নেগেটিভ দিকটা এদিকে যাবে, আর এদিকে যেহেতু নেগেটিভ আয়ন বেশি দেখা দিচ্ছে তো পজিটিভ আয়নটা এদিকে যাবে, তারপরে সমঝোতা বজায় থাকবে। ঠিক আছে? তো আমি এখান থেকে এই জন্য এই দুইটা ইলেকট্রন এটা আমি এইভাবে কেন লিখছি, যে এভাবে না লিখে তুমি এভাবেও লিখতে পারো। দেখো এখানে লিখছি জিঙ্ক জিঙ্ক 2+ হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, কিংবা এভাবেও লিখতে পারো জিঙ্ক মাইনাস দুইটা ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হচ্ছে, মানে এটারে তুমি এই পাশে দিয়ে দিলে কিন্তু প্লাসই হবে। তো দুইভাবেই লিখতে পারো, জাস্ট এবার এটা বোঝানোর জন্য লিখছি। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এই এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটা বা এই ইলেকট্রন কাটা, ঠিক আছে? তাহলে কি থাকে, জিঙ্ক আর কপার সালফেট, এটা জাস্ট হচ্ছে কাটাকাটি করে বসেছে। এবার দেখো কি হলো মেনলি, জিঙ্ক জিঙ্ক থেকে কি হয়েছে, জিঙ্ক ফার্স্টে জিঙ্ক ছিল, তারপরে জিঙ্ক 2+ হয়েছে। দুইটা দাগ দিয়ে আমি কি লিখলাম, কপার ফার্স্টে কি ছিল, কপার 2+ ছিল, তারপরে হচ্ছে আমাদের কি হয়েছে, তারপরে হচ্ছে আমাদের কপার হয়েছে। ঠিক আছে? তার মানে যদি আমাদের এমন বোঝায় কখনো, ধরো এরকম যদি বোঝায় এক্স এক্স প্লাস X2+, তারপরে হচ্ছে ওয়াই Y2+Y, তার মানে সবসময় বুঝবা যে একটা মানে তোমার ধাতু থেকে, এটা মেনলি ধাতু বা কিছু একটা থেকে, মৌল থেকে যখন তোমার দুইটা আয়ন সৃষ্টি হচ্ছে তখন সেটাকে অ্যানোড হিসেবে চিহ্নিত করে, আর যখন আয়ন ছিল তার থেকে তোমার একটা সিঙ্গেল পরমাণুতে পরিণত হচ্ছে তখন সেটা তোমার কি বলে, ক্যাথোড বলে। ঠিক আছে? তো এমন করেও মাঝে মাঝে প্রশ্ন আছে, তো পরবর্তীতে যখন আমরা সৃজনশীল পড়বো তখন বুঝতে পারবো। আর লবণ সেতুর কাজগুলো একটু পড়ে নিও। ঠিক আছে? তো আমাদের লেকচারটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।